আজকের টপিক হচ্ছে সম্পূর্ণ নতুন একটা টপিক, মেডিকেল ইমেজিং। এবং এই জিনিসটা হচ্ছে আমাদের CO3 এর অন্তর্ভুক্ত। এর আগে আমরা CO2 যেটা ইসিজি সিগন্যাল, হার্ট, এটা নিয়ে সবচাইতে বড় সময় কাটিয়েছি এই কোর্সের জন্য। আর CO1 নিয়ে মাঝে মধ্যে অল্প কিছু পড়ছি, এরকম আগেও পড়ছি পরেও পড়ছি এরকম। এখন এই যে মেডিকেল ইমেজিং শুরু হবে, এটা হচ্ছে CO3 মেডিকেল ইমেজ সম্পর্কে আমরা জানবো। এবং এই মেডিকেল ইমেজিং এটাও বেশ বড় একটা টপিক, ঠিক আছে? যেমন ইসিজি, হার্ট, এগুলো নিয়ে আমরা যেমন অনেক দিন ধরে অনেক কিছু পড়েছি, সেরকম মেডিকেল ইমেজিংটাও বেশ বড়ই একটা জিনিস। তাহলে শুরু করা যাক। এটা CO3, আমাদের আমাদের তিনটাই সিও আছে, তার মধ্যে এটা হচ্ছে আমাদের শেষ CO3। আচ্ছা, আমরা যে মেডিকেল ইমেজিং পড়বো সেগুলোর মধ্যে আমরা কি কি পড়বো? ফার্স্ট অফ অল মাইক্রোস্কোপি পড়বো, তারপর আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি পড়বো, স্পেকটর, গামা ক্যামেরা, সিটি, এনএমআর, এফএমআরআই, পেট, বিভিন্ন কিছু পড়বো। এখন তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, এই যে এত বড় একটা লিস্ট ধরায় দেওয়া হয়েছে, আমরা এগুলো সবকিছু পড়বো, এমনিতে দৈনন্দিন জীবনে চলতে গিয়ে আমরা কি কি টেস্ট সম্পর্কে জানি? এখানে যে লিস্টটা দেওয়া আছে তার মধ্যে আমরা নিজেরা এমনিতে কি কি জানি, কি কি নাম শুনেছো একটু বলো তো। কয়েকটাই টেস্টের তো নাম শুনেছই, এমনিতেই শুনেছো, তাই না? সেগুলা কি কি তোমরা শুনতেছো? মাইক্রোস্কোপিটা শুনছি, আল্ট্রাসাউন্ডটা শুনছি মোটামুটি, বাট বাকিগুলা তোমরা সিটি স্ক্যান শুনো নাই? সিটি স্ক্যান তো ইয়ে করা আছে। সেটাই, এই কোভিড টাইমে সিটি স্ক্যান, ঠিক আছে, এক্স রে এখানে দেখা নাই, এটা একটা মাইক্রোস্কোপের মধ্যে আসবে। কিন্তু এখন তো তোমার যেমন তুমি যদি মানে কোভিড এর উদাহরণ টানো, এখন তো বেশিরভাগ আলোচনায় কোভিড নিয়ে হয়। কোভিডে তো যেটা হচ্ছে যে মানে শিওর হওয়ার জন্য একটা হচ্ছে এক্স রে আর একটা হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যানের নাম শুনেছ, আল্ট্রাসাউন্ডের নাম শুনেছ, আল্ট্রাসোনোগ্রাফি এই নামে বলা হয়। মাইক্রোস্কোপি, ঠিক আছে, এটা মাইক্রোস্কোপ বায়োলজি পড়তে গিয়ে হয়তো স্কুল কলেজে পড়েছো। এমআরআই, এমআরআই এর নাম শুনো নাই? জি ম্যাম। এমআরআই এর হয়তো নাম শোনা নাই, কিন্তু এমআরআই এরও কিন্তু নাম শোনার কথা। মানে এগুলো শুনছি হচ্ছে ম্যাম। কমন কিছু জিনিস। আর তোমার মানে এগুলো ইজ নট লাইক যে তোমাদেরকে প্রত্যেকটা টেস্টের মধ্যে দিয়ে যাইতে হয়েছে, তোমাদের এই প্রত্যেকটা টেস্ট করা হয়েছে, ব্যাপারটা এরকম না। কিন্তু শুনবা যে তোমার না হইলেও হ্যাঁ তোমার অমুকের একটু হয়েছে, তাকে একটা এমআরআই করতে হয়েছে, অমুকের একটা আল্ট্রাসাউন্ড লাগতেছে, এর তো একটা সিটি স্ক্যান করতে দিয়েছে ডাক্তার, এরকম করে কিন্তু পথ চলতে চলতে এগুলো আমরা অনেক কিছুই জানি। তো আমরা এগুলা প্রত্যেকটা সম্পর্কে ডিটেলস পড়বো। আমাদের আজকের টপিক হচ্ছে মাইক্রোস্কোপি, যেটা হচ্ছে আমাদের ইমেজিং এর মধ্যে প্রথম যেটা সেটা। তাহলে একটু পড়ি বইয়ের ভাষাতেই কি বলা হচ্ছে। এই যে মাইক্রোস্কোপি, এই মাইক্রোস্কোপির মধ্যেও আবার তিনটা ক্লাস আছে, তিনটা বা চারটা ক্লাস। এই মাইক্রোস্কোপির আন্ডারে আমরা কি কি ক্লাসিফিকেশন করতে পারি? অপটিক্যাল মাইক্রোস্কোপি, ইলেকট্রন মাইক্রোস্কোপি, স্ক্যানিং প্রোব মাইক্রোস্কোপি, সেইটা ছাড়াও আরেকটা আছে এক্স রে মাইক্রোস্কোপি। এই চারটা প্রকারভেদের মাইক্রোস্কোপি সম্পর্কে আমরা মাইক্রোস্কোপির আন্ডারে পড়ব। আচ্ছা, optical and electron microscopy involves diffraction, reflection, and refraction of radiation incident upon the subject of the study, and the subsequent collection of this scattered radiation in order to build up an image. Scanning probe microscopy involves the interaction of a scanning probe with the surface of the subject of interest. আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা মাইক্রোস্কোপির আন্ডারে আমরা চার রকমের মাইক্রোস্কোপি পড়বো। বা তুমি বলতে পারো মাইক্রোস্কোপিকে আবার চার রকমের ক্লাসিফিকেশন করা যায়: অপটিক্যাল মাইক্রোস্কোপি, ইলেকট্রন মাইক্রোস্কোপি, স্ক্যানিং প্রোব মাইক্রোস্কোপি এবং এক্স রে মাইক্রোস্কোপি। এখন এই যে মাইক্রোস্কোপি, মাইক্রোস্কোপি মানে কি? এমনিতে মাইক্রোস্কোপি বলতে তোমরা কি বুঝছো বলো তো? মাইক্রোস্কোপের সাহায্যে মানুষ কি করে? এটা বায়োমেডিক্যাল পড়ার দরকার নাই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ারও দরকার নাই,
তোমরা যদি স্কুল কলেজে কখনো একটা বায়োলজি থেকে থাকে সাবজেক্টটা, তাহলেই তো মাইক্রোস্কোপি থাকার কথা, পড়ার কথা। মাইক্রোস্কোপ ইউজ করছি। মানে মানে ক্ষুদ্র জিনিসটাকে বড় করে দেখা বা বড়টাকে ছোট করে এক্স্যাক্টলি, ছোট জিনিসকে বড় করে দেখা বা বড় জিনিসকে ছোট করে দেখা। এবং তোমরা এই মাইক্রোস্কোপ, ওই যে বললাম, এটার জন্য বায়োমেডিক্যালের দরকার নাই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ারও দরকার নাই। তোমাদের যদি স্কুল কলেজে বায়োলজি থেকে থাকে, তাহলে বায়োলজি প্র্যাকটিক্যালে সবার প্রথমে কি কাজ করেছো? অনেক যত্ন করে একটা মাইক্রোস্কোপের ছবি এঁকেছো, তাই না? প্র্যাকটিক্যাল খাতায় প্রথম জি, ম্যাম, ছবিটাই হচ্ছে প্রথম একটা পেজের ছবি মাইক্রোস্কোপের। তাই তো এটা? প্রথমে এটা এক্স্যাক্টলি ছিল। সেটাই, প্রথম ছবিটা হচ্ছে একটা মাইক্রোস্কোপের ছবি। কাজে মাইক্রোস্কোপে মানে কি, একটু ছোট জিনিসকে বড় করে দেখা কিংবা বড় জিনিসকে ছোট করে দেখা। এখন একটু আমরা না হয় বায়োমেডিক্যাল পড়তে এসে একটু না হয় যদি ভিতরের কারণ দেখি, ছোট জিনিসকে বড় করে দেখা বা বড় জিনিসকে ছোট করে দেখা, এখানকার ওয়ার্কিং প্রিন্সিপালটা কি? ওয়ার্কিং প্রিন্সিপালটা হচ্ছে আলোর প্রতিফলন কিংবা প্রতিসরণ কিংবা ডিফ্রেকশন, সমাবর্তন, এই সমস্ত ধর্মকে কাজে লাগায় ছোট জিনিসকে বড় কিংবা বড় জিনিসকে ছোট করে দেখা হয়। আলোর প্রতিফলন, এটার ইংলিশ তো জানো, রিফ্লেকশন। প্রতিসরণ, এটার ইংলিশ হচ্ছে যেটা বলা হয়েছে রিফ্রেকশন। সমাবর্তন, এটার ইংলিশ হচ্ছে ডিফ্রেকশন। এই তিনটা ধর্মের তিনটা ক্যারেক্টারিস্টিক্স এর যে কোনো একটাকে কাজে লাগায় আমরা এই মাইক্রোস্কোপিক ভিউ দেখছি, ছোট জিনিস কিংবা বড় জিনিস করে দেখছি, ঠিক আছে? প্রতিফলন মানে কি? প্রতিফলন মানে একটা আলো যদি কোনো কিছুর উপর আপতিত হয়, সে পুরো আলোটাকে ফিরায় দিবে, রিফ্লেক্ট করবে। প্রতিসরণ মানে বা রিফ্রেকশন মানে আলোটা পাস হবে, কিন্তু আলো হয়তো আগে সোজা যাচ্ছিল, এখন আলোটা কিছুটা বেঁকে যাবে। বা হ্যাঁ, একটা বাঁকা আলো হলে সে আর একটু বেঁকে যাবে, ঠিক আছে? ধরলাম একটা আলো কোনো কিছুর উপর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আপতিত হইল। প্রতিসরণ মানে তারপরে মানে একটা জায়গায় আপতিত হওয়ার পরে ধরলাম 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, সে ফর এক্সাম্পল সে আপতিত হইলো, তারপর সে 30 ডিগ্রি কিংবা 65 ডিগ্রি মানে একটা অন্য অ্যাঙ্গেলে সে বাকি রাস্তা যাবে। এটা হচ্ছে প্রতিসরণ। আরেকটা আছে সমাবর্তন, বিচ্ছুরিত হওয়া। এই সমস্ত ধর্মকে কাজে লাগায় আমরা ছোট জিনিসকে বড় কিংবা বড় জিনিসকে ছোট করে দেখি। এগুলা হচ্ছে মাইক্রোস্কোপি সম্পর্কে প্রাথমিক কথাবার্তা। এখানে কি কেউ কোনো প্রশ্ন করতে চাও? আমি কোনো প্রশ্ন করতে চাই না। নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, তো যেটা বলেছিলাম, মাইক্রোস্কোপির আন্ডারে আমরা কয়েক প্রকার মাইক্রোস্কোপি পড়বো। অপটিক্যাল মাইক্রোস্কোপি, যেটা হচ্ছে যেটা প্রথম ভাগটা আর কি, প্রথম ক্লাসটা। তাহলে এখন আমরা অপটিক্যাল মাইক্রোস্কোপি সম্পর্কে পড়ি। Optical or light microscopy involves passing visible light transmitted through or reflected from the sample through a single or multiple lenses to allow a magnified view of the sample. The resulting image can be detected directly by the eye or imaged by a photographic plate or captured digitally. The single lens with its attachment or the system of lens and the imaging equipment along with the appropriate lighting equipment, sample stage and support makes up the basic light microscope. এখানে অপটিক্যাল মাইক্রোস্কোপি সম্পর্কে কিছু সেটআপ, অপটিক্যাল মাইক্রোস্কোপিতে কি হচ্ছে, কিভাবে তার সেটিং করা হয়, এগুলা সম্পর্কে বলা হয়েছে। অপটিক্যাল মাইক্রোস্কোপিতে আমরা যেটা করি, একটা লাইটকে পাস করানো হয়। তুমি যে স্যাম্পলটা, তুমি যে সাবজেক্টটাকে ছোট করে কিংবা বড় করে দেখতে চাও, সেটার উপর একটা লাইটকে তুমি পাস করাও। এখন একটা লাইটকে পাস করালে সেই লাইটটা তো রিফ্লেক্টও হইতে পারে, মানে প্রতিফলিত হইতে পারে, আবার প্রতিসরিত হইতে পারে, পার হয়ে চলেও যেতে পারে, মানে ট্রান্সমিটেড হইতে পারে। তো রিফ্লেক্টেড হইলো কি ট্রান্সমিটেড হইলো, তারপরে সেই আলোটাকে তুমি একটা লেন্সের সাহায্যে কালেক্ট করে চোখে দেখতে পাবা। এইরকম করে আমরা অপটিক্যাল মাইক্রোস্কোপির সাহায্যে কিছু একটাকে ছোট করছি কিংবা বড় করে দেখছি।
এবং যেটা বলা হচ্ছে যে এটা তোমরা নিজেরাই ভালো করে জানো, ওই যে বায়োলজিতে পড়ছো, একটা মাইক্রোস্কোপে কি থাকে, একটা বড় যন্ত্র টাইপের থাকে, সেটার একদম উপরে আমরা চোখ লাগাই, একটা লেন্সের সাহায্যে আমরা দেখি, নিচে একটা বোর্ড টাইপের থাকে, বোর্ডের মধ্যে আমরা স্যাম্পলটাকে রাখি, তারপর আমরা একটু নাড়াই, লেন্সটাকে একটু ফোকাস করি, একটু বড় করি কিংবা ছোট করি, এরকম করে আমরা দেখতে পাই। এই সেটিং জিনিসটাকেই থার্ড পয়েন্টে বলা হয়েছে, ঠিক আছে? এগুলো হচ্ছে অপটিক্যাল মাইক্রোস্কোপি সম্পর্কে কিছু কথাবার্তা, কিরকম করে আমরা জিনিসটাকে দেখতে পাচ্ছি অপটিক্যাল মাইক্রোস্কোপির সাহায্যে। ওই যে বললাম, তুমি হয় আলোকে প্রতিফলিত করছো কিংবা প্রতিসরিত করছো, মানে রিফ্লেক্ট করছো অথবা ট্রান্সমিটেড করছো, তারপর লেন্সের সাহায্যে সেটাকে কালেক্ট করছো বা সাদা চোখে দেখছো, সেরকম করে আমরা একটা বড় ভিউ কিংবা ছোট ভিউ দেখতে পাচ্ছি। এবং ওভারঅল যে সেট আপটা, লেন্স থাকবে, একটা বোর্ড থাকবে যেটার উপর রাখছো, তারপর দেখবা কিভাবে, এই সমস্ত জিনিস সম্পর্কে বলা হয়েছে এখানে। তাহলে এখানে কেউ কোনো কোয়েশ্চেন করতে চাও? নেক্সট স্লাইডে যাচ্ছে তাহলে। এটা হচ্ছে তোমাদের ওই বায়োলজিতে যে প্রথম পেজে যে ছবিটা আঁকতা, সেরকম একটা ছবি, ঠিক আছে? এই ছবি সম্পর্কে বলার কিছু নাই, একদম উপরে তুমি চোখ রাখছো, নিচে একটু বোর্ড টাইপের আছে, সেখানে তুমি কোন একটা স্যাম্পল রাখছো, নলের মধ্যে দিয়ে তুমি ছবিটাকে দেখছো লেন্সের সাহায্যে। এইরকমই একটা ছবি এখানে দেখানো হয়েছে অপটিক্যাল মাইক্রোস্কোপি। এবং আরেকটা কথা যেটা বলা দরকার, যে আমরা বায়োলজি ক্লাসে, স্কুল কিংবা কলেজে, ল্যাবরেটরিতে যে মাইক্রোস্কোপ গুলা দেখতাম, সেগুলো কিন্তু অপটিক্যাল মাইক্রোস্কোপ, ঠিক আছে? পরবর্তীতে আমরা আরো অনেক মাইক্রোস্কোপ পড়বো, কিন্তু আমরা স্কুল কলেজ যেগুলো দেখে এসেছি, ছবি এঁকে এসেছি, সেগুলো সবকিছু হচ্ছে এই প্রথম যেটা অপটিক্যাল মাইক্রোস্কোপি, সেটা সম্পর্কে এই কথা। এখানে কেউ কিছু বলতে চাও? নেক্সট স্লাইডে যাচ্ছে। জি ম্যাম। আচ্ছা, এটা একটু খেয়াল করো ভালো করে। এই যে অপটিক্যাল মাইক্রোস্কোপি, আমাদের মেইন উদ্দেশ্যটা কি? বললি ঠিক আছে, আমরা একটা ছোট জিনিসকে বড় করে দেখবো কিংবা বড় জিনিসকে ছোট করে দেখবো। এখন এই যে ইস লাইক দ্যাট, যে তোমাদেরকে তো ল্যাবরেটরি সেশনাল ক্লাসে আমি নিজেই এমপ্লিফায়ার পড়াচ্ছি, তাই না? তো একটা এমপ্লিফায়ার যদি ভাবো, একটা এমপ্লিফায়ারের কাজ কি? একটা এমপ্লিফায়ার একটা ভোল্টেজকে কয়েক গুণ বাড়ায় দিচ্ছে। সেরকম এই মাইক্রোস্কোপের সাহায্যে আমরা কি করছি? একটা ছোট জিনিসকে আমরা কয়েক গুণ বাড়ায় বড় করে তারপরে দেখছি। বা ওই এমপ্লিফায়ারের মতো, এমপ্লিফায়ারে তুমি তো কাউকে কয়েক গুণ বাড়ায়ও তুমি একটা ভোল্টেজ দেখতে পারো, কিংবা একটা ভোল্টেজকে তুমি কয়েক গুণ ছোট করেও দেখতে পারো। সেরকম মাইক্রোস্কোপের সাহায্যে আমরা কোনো একটা বস্তুকে, কোনো একটা সাবজেক্টকে বড় করেও দেখতে পারি, ছোট করেও দেখতে পারি। এখন তুমি কতটুকু বড় করছো কিংবা ছোট করছো সেটা ধরলাম এল, এবং তোমার যে জিনিসটা অরিজিনালি ছিল সেটা হচ্ছে এফ নট। তাহলে তুমি কত গুণ বড় কিংবা ছোট করছো সেটা হচ্ছে এল ডিভাইডেড বাই এফ নট, এবং এটাই হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন অফ অবজেক্টিভ। তোমার যে অবজেক্টটা, তোমার যে বস্তুটা, সেইটার যে লেন্থ সেটা হচ্ছে এফ নট, আর তুমি যখন তাকে একটা মাইক্রোস্কোপের সাহায্যে দেখছো, সেটা অবভিয়াসলি বড় কিছু হবে কিংবা অবভিয়াসলি ছোট কিছু হবে, সেটা হচ্ছে এল, এল ডিভাইডেড বাই এফ নট। এটা হচ্ছে নর্মালি তুমি কত গুণ বড় কিংবা ছোট করছো সেটা। এবং এই যে ক্যালকুলেশন, এটা একটা লিনিয়ার ম্যাগনিফিকেশন অফ অবজেক্ট, একটা লিনিয়ার ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনে আমার ধারণা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। তারপরেও কেউ কি এই এম নট, লিনিয়ার ম্যাগনিফিকেশন, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন করতে চাও? আচ্ছা, এটা গেল এম নট। এখন আসছে ক্যাপিটাল এমই, যেটাকে বলা হচ্ছে যে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন অফ আইপিস। অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন মানে কি? অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন অফ আইপিস মানে কি? এটার ক্যালকুলেশনটা হচ্ছে 25 বাই এফই।
এখানে ধরে নিলাম তুমি কোনো একটা বস্তুকে, কোনো একটা অবজেক্টকে ইনফিনিটি পরিমাণ দূরে রাখছো। এখন কথা হচ্ছে, আমরা মুখে যতই বলি কাউকে আমি ইনফিনিটি পরিমাণ দূরে রাখবো, আসলে তো অসীম দূরত্ব বলে কিছু নাই। সেই অসীম দূরত্বেরও তো একটা ম্যাগনিটিউড আছে, একটা মেজারমেন্ট আছে, ঠিক আছে? তো কনভেনশনালি এই যে আমি ইনফিনিটি দূরে একটা অবজেক্টকে রাখবো, এই ইনফিনিটি দূরটাকে ধরা হয় 25 সেন্টিমিটার, ঠিক আছে? কনভেনশনালি এই জিনিসটা ধরা হয়। সেখান থেকে আসছে, তুমি ইনফিনিটি দূরত্বে যদি একটা বস্তুকে রাখো, একটা অবজেক্টকে রাখো যাকে তুমি ম্যাগনিফাই করে দেখতে চাও, সেই ডিস্টেন্সটা হচ্ছে 25 সেন্টিমিটার ডিভাইডেড বাই FE, তোমার চোখের যে ফোকাল পয়েন্ট, তোমার চোখের যে ডিস্টেন্সটা, ঠিক আছে, সেই ডিস্টেন্সটা হচ্ছে FE। এটা হচ্ছে 25/FE, যেটাকে আমরা বলছি ইমেজ এট ইনফিনিটি, মানে তোমার ম্যাগনিফিকেশন এট ইমেজ এট ইনফিনিটি। তুমি ইনফিনিটি দূরে যদি একটা অবজেক্টকে রাখো, তাহলে তুমি যখন ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে, একটা ম্যাগনিফাইং যন্ত্রের সাহায্যে সেটাকে দেখছো, তখন ধরা হয় সেই ইনফিনিটি দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। তোমার চোখটা মিড পয়েন্ট থেকে FE পরিমাণ দূরত্বে আছে, তাহলে এমইটা হচ্ছে গিয়ে ইনফিনিটি দূরত্বে একটা ইমেজের জন্য ম্যাগনিফিকেশন, এবং এটাকে আমরা বলছি অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। এটা গেল আমার ক্যাপিটাল এমই। এখন এই যে তোমার লিনিয়ার ম্যাগনিফিকেশন যেটা ছিল M0, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন যেটা হচ্ছে ME, তুমি যদি এই দুইটাকেই সরাসরি গুণ করে দাও, M0 এবং ME, সেটাকেই আমরা বলছি কম্পাউন্ড ম্যাগনিফিকেশন, ঠিক আছে? দুইটার গুণফল, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ম্যাগনিফিকেশন। টোটাল কতটুকু ম্যাগনিফিকেশন হচ্ছে সেটা। এটা হচ্ছে অপটিক্যাল মাইক্রোস্কোপের জন্য আমাদের কয়েকটা ছোট ছোট ক্যালকুলেশন। তোমাদের হয়তো পরীক্ষার সময়, এখানে তো জাস্ট ফর্মুলা গুলো আমরা এখন পড়ছি, ঠিক আছে? তোমাদের কিন্তু পরীক্ষার সময় ছোট ছোট অঙ্ক আসতে পারে, যেগুলা তোমাদের এই ফর্মুলা গুলা কাজে লাগায় করতে হবে, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখো। এবং এটাও একটু বলে নেই, যদি তোমাদের কখনো এটা এই জিনিস বলেও না, এটা যে তোমার মাইক্রোস্কোপির অঙ্ক বলে সেটাও না, তোমাদের যদি কখনো কোনো কিছু নিয়ে কোনো অঙ্ক করতে দেওয়া হয় পরীক্ষার সময়, সেটা কিন্তু রোল নাম্বারের কিছু একটা লিংক থাকবে, যে হ্যাঁ, সে ফর এক্সাম্পল যে F0 সমান এক্স, এক্স মানে হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বারের লাস্ট 2 ডিজিট, এরকম একটু আলাদা থাকবে প্রত্যেকের অঙ্কটা, ঠিক আছে, ক্যালকুলেশনে। এই হচ্ছে তাহলে আমাদের অপটিক্যাল মাইক্রোস্কোপির ক্যালকুলেশনটা গেল। এখানে কি কেউ কোনো কোয়েশ্চেন করতে চাও? না ম্যাম। তাহলে নেক্সট স্লাইডে যাই। আমরা তাহলে অপটিক্যাল মাইক্রোস্কোপি সম্পর্কে পড়ছি। আমরা জানলাম যে হ্যাঁ, অপটিক্যাল মাইক্রোস্কোপির সেটআপটা কি রকম হয়, এটা কি ওয়ার্কিং প্রিন্সিপালে হয়। তারপর এই অপটিক্যাল মাইক্রোস্কোপির কিছু ফর্মুলা সম্পর্কেও আমরা জানলাম। এখন তাহলে আসি অপটিক্যাল মাইক্রোস্কোপি, এটার লিমিটেশন গুলা কি কি, এটার সীমাবদ্ধতা গুলা কি কি। কারণ আমরা তো একদম প্রথমেই পড়েছিলাম যে মাইক্রোস্কোপিতে 4 রকমের মাইক্রোস্কোপি আছে: অপটিক্যাল মাইক্রোস্কোপি, ইলেকট্রন মাইক্রোস্কোপি, স্ক্যানিং প্রোব মাইক্রোস্কোপি, এক্স-রে মাইক্রোস্কোপি। এবং এটাও আমাদেরকে জানা থাকা দরকার, যে কোনো কিছুরই এটা মাইক্রোস্কোপি বলে না, যে কোনো কিছুতেই যখন কোনো একটা জিনিসে কোনো একটা লিমিটেশন আসে, তখনই আমরা আরো অ্যাডভান্সড হই, তখনই আমরা আরো সামনে আগাই যে এটা সলিউশন কি করা যায়, আর একটু ইমপ্রুভড ভার্সন কি করা যায় সেটা। সো ওইভাবেই অপটিক্যাল মাইক্রোস্কোপির লিমিটেশন গুলো আমরা জানবো, তারপর আমরা নেক্সট কোনো একটা মাইক্রোস্কোপি প্রকার ভেদে যাব, ঠিক আছে? তাহলে অপটিক্যাল মাইক্রোস্কোপির লিমিটেশন গুলা সম্পর্কে আমরা এখন জানি। একটু পড়ে নেই যে কি কি বলছে এখানে। আচ্ছা, অপটিক্যাল মাইক্রোস্কোপিকে সংক্ষেপে OM বলা হচ্ছে।
Optical microscopy or OM can only image dark or strongly reflecting objects effectively. অপটিক্যাল মাইক্রোস্কোপি শুধুমাত্র যে জিনিসটা প্রতিসরণ করতে পারে মানে রিফ্রেক্ট করতে পারে সেই রকম বস্তু কিংবা কোন একটা ডার্ক বস্তুকেই ভালো মতো ম্যাগনিফাই করতে পারে। যদি সেই বস্তুটা যথেষ্ট পরিমাণ ডার্ক না হয় কিংবা সে যদি যথেষ্ট পরিমাণ রিফ্রেক্ট করতে না পারে তাহলে সেটাকে তুমি অতটা এফিশিয়েন্টলি অতটা এফেক্টিভলি মাইক্রোস্কোপে করে বড় করে দেখতে পারবা না। আচ্ছা, out of focus light can points outside the focal plane reduces image resolve the details by the properties of light and the refractive materials used to manufacture lenses. A lens magnifies by bending light. Optical microscopes are restricted in their ability to resolve features by a phenomenon called diffraction, which based on the numerical aperture AN of the optical system and wavelengths of the light lambda sets a definite limit D of the optical resolution. Assuming that optical diffraction, optical abbreviation are negligible, the resolution D is given by D equal to lambda by 2AN. In case of lambda equal to 550 nanometer, lambda by 2AN, AR is medium, the lightest practical AN is 0.9, highest practical AN is 0.95 with oil to due to diffraction given the best optical microscope is limited to a resolution of 0.2 micrometer. আচ্ছা, এখন একটু লিমিটেশনটা আমি আমার ভাষায় বলি। ফার্স্ট অফ অল একটা তো বলেছে সেটা তো এমনিতেই বোঝা যাচ্ছে, ঠিক আছে, মানে যেটা বলেছে যে তোমার যদি একটা ডার্ক অবজেক্ট হয় যেটাকে তোমার ম্যাগনিফাই করা দরকার কিংবা তোমার যদি এমন কোন একটা অবজেক্ট হয়ে থাকে যেটা প্রতিসরণ বেশি করে তাহলে সেটাকে তুমি অপটিক্যাল মাইক্রোস্কোপির সাহায্যে খুব একটা ভালো করে বড় করে দেখতে পারবা না। এরপরে যেটা সেকেন্ড পয়েন্ট যেটা এত বিশাল করে বলছে সেটা সম্পর্কে একটু বলি। বলছে যে অপটিক্যাল মাইক্রোস্কোপিতে তুমি যে বড় করে দেখতে চাচ্ছ সেখানে ডিফ্রেকশন মানে সমাবর্তনের যে ধর্মটা সেটা কিছু প্রবলেম ক্রিয়েট করে। সেইটা ছাড়াও যেটা আরো মোস্ট ইম্পর্টেন্ট সেটা বলছে যে অপটিক্যাল মাইক্রোস্কোপি দিয়ে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বস্তুর আমি কতটুকু বড় কিংবা ছোট করে দেখছি এই রিজলিউশনটা লিমিটেড টু মাইক্রোমিটার। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তুমি অপটিক্যাল মাইক্রোস্কোপি বা মাইক্রোস্কোপি সবকিছুই ভুলে যাও, তুমি রিজলিউশন বলতে কি বুঝো? রিজলিউশন কম হইলে তোমার জন্য ভালো হয় নাকি রিজলিউশন বেশি হইলে ভালো হয়? এগুলা সম্পর্কে আমাকে একটু বলো। রিজলিউশন বলতে তুমি কি বুঝো? ইটস নট বায়োমেডিক্যাল বা এরকম কিচ্ছু না। তোমাকে যদি র্যান্ডমলি চলতি পথে কখনো প্রশ্ন করা হয় রিজলিউশন বলতে তুমি কি বুঝো তাহলে তুমি কি বলবা? রেজুলেশনটা হলো কি আমাদের যে পিক্সেল ডেনসিটি যত বেশি হবে রেজুলেশন তত বেশি, আর রেজুলেশন বেশি হলে মেবি আমাদের জিনিসটা ক্লিয়ার বেশি বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, রেজলিউশন যদি বেশি হয় তাহলে তুমি সেই জিনিসটা বেশি ক্লিয়ারলি বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা অন্য উদাহরণ দিয়ে বলি, ঠিক আছে, রেজলিউশন ব্যাপারটা। সেটা হচ্ছে একটা ঘড়ি, ঠিক আছে, একটা ঘড়ি তোমাকে সময় বলছে কত ঘন্টা বাজে, 1টা বাজে নাকি 2টা বাজে এবং কত মিনিট হয় সেটা। হ্যাঁ, তোমার ঘড়িতে এখন কয়টা বাজে? 1:10 বাজে। তোমার ঘড়িতে এখন কয়টা বাজে? 12:30 বাজে, ঠিক আছে। একটা ঘড়ি হচ্ছে এরকম, তার মানে কি তোমাকে মিনিট পর্যন্ত সে সময়টা বলছে, 1:10, 2:15 এটসেট্রা। আরেকটা ঘড়ি তোমাকে সেকেন্ড সহ এক্সাক্ট টাইম বলছে। তোমাকে দ্বিতীয় ঘড়িটা বলছে 1:10 12 সেকেন্ড বাজে, 3:15 14 সেকেন্ড বাজে, ঠিক আছে। এরকম করে তোমাকে সেকেন্ড সহ বলছে। তো কোন ঘড়িটাকে তুমি বেশি ভালো বলবা সেটা বলো তো।
একটা ঘড়ি তোমাকে মিনিট পর্যন্ত সময় বলছে, একটা 10, দুইটা 12 এটসেট্রা। আর একটা ঘড়ি তোমাকে সেকেন্ড পর্যন্ত একুরেট সময় বলছে, একটা 10 মিনিট 13 সেকেন্ড এরকম করে বলছে। ঠিক আছে, কোন ঘড়িটাকে তুমি বলবা বেশি ভালো? সেকেন্ডেরটাকে ম্যাম, Second. যেটাতে সেকেন্ড পর্যন্ত পাচ্ছি। যেখানে সেকেন্ড পর্যন্ত বলছে। ঠিক আছে, হ্যাঁ, এই যে আমরা এটাকে সেকেন্ড পর্যন্ত বলছি, একটা ঘড়ি তোমাকে মিনিট পর্যন্ত বলছে আর একটা ঘড়ি তোমাকে সেকেন্ড পর্যন্ত বলছে। আমরা কিন্তু যেই ঘড়িটা সেকেন্ড পর্যন্ত বলছে তাকেই বেশি ভালো বলছি, এবং যে ঘড়িটা তোমাকে সেকেন্ড পর্যন্ত সময় বলছে সেই ঘড়িটার রিজলিউশন আমরা বলছি বেশি ভালো। সেকেন্ড ঘড়িটার রিজলিউশন খুবই ভালো, সেই জন্যে সে আমাকে সেকেন্ড পর্যন্ত সময় বলছে। প্রথম ঘড়িটার রিজলিউশন একটু কম, তাই সে আমাকে মিনিট পর্যন্ত সময় বলছে। ঠিক আছে, মানে যে যত সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাবে তোমাকে সময় বলবে তার রিজলিউশন তত ভালো, তাই সে একদম ক্ষুদ্র পয়েন্ট পর্যন্ত বলবে তোমাকে জিনিসটা। রিজলিউশন জিনিসটা হচ্ছে সেটা। রিজলিউশন বের করার ফর্মুলাটা হচ্ছে গিয়ে এই মাইক্রোস্কোপির ক্ষেত্রে ল্যামডা ডিভাইডেড বাই 2an। এখানে an মানে হচ্ছে অ্যাপারচার, অ্যাপারচার মানে হচ্ছে একটা আলো যাওয়ার যে পথ, ঠিক আছে, সেটা একটা অ্যাপারচার হইতে পারে। পানি যাওয়ার যে রাস্তাটা, যে নলটা, সেই নল হচ্ছে, নলের একটা অ্যাপারচার থাকে, মানে নলের মধ্যে দিয়ে পানি যাচ্ছে, কতটুকু অ্যাপারচার তার, সেটা গেল একটা পাইপের ক্ষেত্রে অ্যাপারচার। তোমার চোখের অ্যাপারচার কি, মানে তোমার চোখ দিয়ে কতটুকু আলো ঢুকবে। তুমি যদি চোখ পুরা বন্ধ করে রাখো, একদম চোখ চেপে রাখছো, কিছুই দেখা যাচ্ছে না, তার মানে কি তোমার চোখে সেই মুহূর্তে কোনো অ্যাপারচার নাই। ঠিক আছে, তুমি যদি চোখটাকে খোলা রাখো, তার মানে কি তোমার চোখের এখন অ্যাপারচার আছে, সেই জন্য তোমার চোখের ভিতর দিয়ে এখন আলো ঢুকতে পারছে, তুমি কিছু দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপারচার। আর ল্যামডা মানে হচ্ছে ওয়েভলেন্থ। এখন এই যে ল্যামডা বাই 2n, এইটা করে আমরা একটা রিজলিউশন পাচ্ছি। ঠিক আছে, এখন বলো, তুমি এই ল্যামডা বাই 2n করে তুমি একটা রিজলিউশন পাইলা, তুমি একটা রিজলিউশন পাইলা 1 মাইক্রোমিটার। তুমি দ্বিতীয় আরেকটা রিজলিউশন পাইলা আরেকটা মাইক্রোস্কোপে, তোমার 5 ন্যানোমিটার। ঠিক আছে, একটা পাইলা মাইক্রোমিটার রেঞ্জে একটা রেজলিউশন, আর একটা পাইলা একটা ন্যানোমিটার স্কেলে একটা রেজলিউশন। তুমি এখন বলো, তোমাকে একটু আগে আমি মিনিট এবং সেকেন্ডের উদাহরণ দিয়ে বললাম কার রেজলিউশন বেশি, তোমরা বললা সেকেন্ডের রেজলিউশন বেশি। এখন তোমাদেরকে আমি মাইক্রোস্কোপের উদাহরণ দিচ্ছি, যে তুমি একটা মাইক্রোমিটারের রেজলিউশন পাইলা অপটিক্যাল মাইক্রোস্কোপের জন্য, আরেকবার তুমি একটা ন্যানোমিটার স্কেলে একটা রেজলিউশন পাইলা। তুমি কার রেজলিউশনকে বেশি ভালো বলবা, মাইক্রোমিটার রেজলিউশনকে নাকি ন্যানোমিটার রেজলিউশনকে? ন্যানোমিটার। ন্যানোমিটার, হ্যাঁ, তুমি ন্যানোমিটারের রেজলিউশনকে বেশি ভালো বলবা। জাস্ট লাইক তুমি মিনিট এবং সেকেন্ডের মধ্যে যে ঘড়িটা তোমাকে সেকেন্ড স্কেলে টাইমিং বলছে তুমি তার রেজলিউশন সবচাইতে ভালো বলছো, সেরকম তোমাকে একটা মাইক্রোস্কোপ মাইক্রোমিটার পরিমাণ সূক্ষ্ম ছবি দেখাচ্ছে, আরেকটা মাইক্রোস্কোপ তোমাকে ন্যানোমিটার এমনিতে মাইক্রোমিটার থেকে ন্যানোমিটার তো বেশি ছোট, আরেকটা মাইক্রোমিটার তোমাকে ন্যানোমিটার স্কেলের ছবি দেখাচ্ছে, তুমি ন্যানোমিটার এটাকে বলবা এটার রেজলিউশন বেশি ভালো, তাই তো? ঠিক আছে, আচ্ছা, জাস্ট লাইক মিনিট এবং সেকেন্ড ওইরকম মাইক্রোমিটার ন্যানোমিটারের মধ্যে ন্যানোমিটার রেজলিউশনটা বেশি ভালো। আচ্ছা, এখন আমি যদি একটা ন্যানোমিটারের রেজলিউশন চাই, তার মানে কি তোমার যে ডি এর ভ্যালুটা ল্যামডা বাই 2an, ঠিক আছে, এইখানে আমার কি লাগবে, তোমার একবার একটা আনসার আসতেছে, তুমি যদি গ্রিন লাইট ইউজ করো, সবুজ আলো ইউজ করো, সবুজ আলোর ওয়েভলেন্থ হচ্ছে 550 ন্যানোমিটার, সেটার জন্য আমরা রেজলিউশন পাচ্ছি একটা কিছু, কত রেজলিউশন পাচ্ছি, সেটার জন্য আমরা রেজলিউশন পাচ্ছি 0.2 মাইক্রোমিটার। তো দেখা যায় যে অপটিক্যাল মাইক্রোস্কোপের ক্ষেত্রে, ঠিক আছে, আমরা প্রথমে বলেছিলাম অপটিক্যাল মাইক্রোস্কোপিতে কি হয়, তুমি একটা লাইট পাস করাচ্ছ,
সেই লাইটটা প্রতিফলিত কিংবা প্রতিসরিত হয়ে তোমাকে একটা অবজেক্টের বড় করে দৃশ্যমান করছে, বড় করে ভিউ দেখাচ্ছে। এখন এই যে আমরা লাইটটাকে পাস করাবো, এই লাইটটা হচ্ছে আমাদের দৃশ্যমান যে আলোগুলা দেখি, 7টা রং, বেনি, আসহ, কলা, ঠিক আছে? সেই 7টা লাইটই তুমি পাস করাইতে পারো অপটিক্যাল মাইক্রোস্কোপের সাহায্যে, ঠিক আছে? তো অপটিক্যাল মাইক্রোস্কোপের যে ওয়েভলেন্থ গুলা, বেগুনি রঙের একটা ওয়েভলেন্থ আছে, লাল রঙের একটা ওয়েভলেন্থ আছে, সবুজ রঙের একটা ওয়েভলেন্থ আছে। তো দেখা যায় যে এই ওয়েভলেন্থ এবং চোখের যে অ্যাপারচার, এগুলা ক্যালকুলেশন করে তুমি অপটিক্যাল মাইক্রোস্কোপির ক্ষেত্রে সর্বোচ্চ যে রেজলিউশনটা পাবা সেটা হচ্ছে 0.2 মাইক্রোমিটার। তুমি এর থেকে আর কোনো ভালো রেজলিউশন পাবা না, ঠিক আছে? আমি একটু আগে তোমাকে উদাহরণ দিছিলাম, তোমার একটা রেজলিউশন আসছে মাইক্রোমিটার আর একটা রেজলিউশন আসছে ন্যানোমিটার, তুমি কাকে ভালো বলবা? তুমি বলছিলে আমি ন্যানোমিটারকে ভালো বলবো। কিন্তু দেখা যাচ্ছে অপটিক্যাল মাইক্রোস্কোপি দিয়ে তুমি যদি ক্যালকুলেশন গুলা করতে চাও, তুমি ন্যানোমিটারের কিছু আনতেই পারবা না, ঠিক আছে? কারণ চোখে কতটুকু অ্যাপারচার হইতে পারে সেটা তো তোমার ফিজিক্যালি একটা লিমিটেশন আছে, তাই না? তোমার চোখ কতটুকু বড় হইতে পারে, তার মানে চোখের একটা অ্যাপারচারের একটা লিমিট আছে। আর আমাদের যে 7টা দৃশ্যমান আলো, বেনি, আসহ, কলা, সেটারও ওয়েভলেন্থের একটা নির্দিষ্ট মাত্রা আছে, ঠিক আছে? তো সেগুলা ক্যালকুলেশন করে দেখা যায় আমাদের রেজলিউশন সর্বোচ্চ 0.2 মাইক্রোমিটার আসতে পারে, কখনোই আমরা ন্যানোমিটার স্কেলে যাইতে পারবো না, ঠিক আছে? অপটিক্যাল মাইক্রোস্কোপির সাহায্যে। এটাও হচ্ছে একটা লিমিটেশন যে আমরা অপটিক্যাল মাইক্রোস্কোপি দিয়ে মাইক্রোমিটারের বেশি রেজলিউশনের কোনো ছবি তো বড় করে তো আর দেখতে পারি না, ঠিক আছে? এটাও হচ্ছে অপটিক্যাল মাইক্রোস্কোপির একটা তোমার লিমিটেশন। তাহলে এগুলা গেল অপটিক্যাল মাইক্রোস্কোপি সম্পর্কে, আমরা রেজলিউশন সম্পর্কে জানলাম, লিমিটেশনটা কিভাবে হচ্ছে সেগুলা জানলাম। এই পর্যন্ত হচ্ছে অপটিক্যাল মাইক্রোস্কোপি। তাই এখানে কি কারোর কোনো বুঝতে অসুবিধা আছে, কারোর কোনো কোয়েশ্চেন আছে এই রেজলিউশন নিয়ে, লিমিটেশন নিয়ে? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। তাহলে এখন আমরা মাইক্রোস্কোপির মধ্যে সেকেন্ড মাইক্রোস্কোপিতে যাই, সেটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপি। আমি নিজেই আগে একটু বলে নেই অপটিক্যাল আর ইলেকট্রন মাইক্রোস্কোপির মধ্যে পার্থক্য কি। অপটিক্যাল মাইক্রোস্কোপি যেটা আমরা মাত্র পড়ে আসলাম, সেখানে যেটা হচ্ছিল, আমরা যে জিনিসটাকে দেখতে চাই তার মধ্যে দিয়ে আমরা একটা লাইট পাস করাই, তখন সেই লাইটটা ওই অবজেক্টের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রতিফলিত কিংবা প্রতিসরিত হয়, সেই জন্য আমরা তাকে দেখতে পাই বড় করে। এখন আমরা অপটিক্যাল মাইক্রোস্কোপিতে যে অবজেক্টটাকে দেখতে চাই সেটাকে দেখার জন্য যে লাইটটাকে পাস করাচ্ছিলাম, সেই লাইটটা ছিল তোমার ওই দৃশ্যমান যে 7টা আলো, বেনি, আসহ, কলা, বেগুনি, নীল, সবুজ, হলুদ, যা যা আছে আর কি, সেই সমস্ত রংগুলা, সেই সমস্ত কালারের লাইট গুলা দৃশ্যমান আলো। ইলেকট্রন মাইক্রোস্কোপিতে যেটা হয়, আমরা এই এবং সেগুলোর অবভিয়াসলি ওয়েভলেন্থ আছে। ইলেকট্রন মাইক্রোস্কোপিতে যেটা হয়, আমরা আর এই দৃশ্যমান আলো সেগুলা পাস করাচ্ছি না, এখন আমরা ইলেকট্রনের বিম পাস করাবো। ইলেকট্রনের বিম যখন আমরা পাস করাই, সেটার যে ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থটা কিন্তু আমার যে দৃশ্যমান আলোগুলা 7টা রং, সেগুলার থেকে কম হবে। ইলেকট্রন মাইক্রোস্কোপির ওয়েভলেন্থ নরমাল যে দৃশ্যমান আলো তাদের ওয়েভলেন্থ থেকে ছোট, কম হয়। অবভিয়াসলি ল্যামডার ভ্যালু যদি কম হয়, তুমি তো রেজলিউশন আরো, ডি এর ভ্যালু আরো কম পাবা। মানে আগে আমি মাইক্রোমিটার রেঞ্জে রেজলিউশন পাচ্ছিলাম, এখন তোমার ন্যানোমিটার রেঞ্জে রেজলিউশন পাওয়া পসিবল, কারণ তুমি তো ল্যামডার ভ্যালু অনেক কমায় দিতে পারছো। কিভাবে কমায় দিতে পারছি? কারণ আমি এখন দৃশ্যমান আলোর বদলে ইলেকট্রনের বিম ছুটতেছি। এখন এই যে ইলেকট্রনের বিম ছুটছি, সেটার জন্য সেটআপটা হচ্ছে কি, আমি একটা ক্যাথোডের মাধ্যমে, একটা ইলেকট্রোডের মাধ্যমে এই লাইটটাকে, ইলেকট্রন বিমটাকে পাস করাবো। তাহলে এগুলো আমি আমার নিজের ভাষায় বললাম, এখন একটু রিডিং পড়ে দেখি এখানে কি বলছে। ইলেকট্রন মাইক্রোস্কোপি developed in the 1930s that use electron beams instead of light.
লাইটের বদলে আমরা ইলেকট্রন বিমস ইউজ করছি। Because of the much lower wavelength of the electron beam than light, resolution is far better. Obviously আমিও এটাই বলছি, ইলেকট্রন বিমের ল্যামডার ভ্যালু তোমার যে দৃশ্যমান যে 7টা রং ছিল তাদের ল্যামডার থেকে কম। যেহেতু ল্যামডার ভ্যালু কম হচ্ছে তাই তুমি রিজলিউশনটা এখন আরো কম, মানে ছোট ভ্যালু পাচ্ছ, মাইক্রোমিটার না, এখন আমার ন্যানোমিটারের পাওয়া পসিবল। এটাই হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপির সুবিধা। এখন ইলেকট্রন মাইক্রোস্কোপির মধ্যে আবার দুইটা প্রকারভেদ আছে। আমরা পড়ছি মাইক্রোস্কোপি, প্রথমে জানলাম মাইক্রোস্কোপির মধ্যে 4টা প্রকার আছে। একটা হচ্ছে তোমার অপটিক্যাল মাইক্রোস্কোপি, সেটা আমি পরে শেষ করে এসেছি। এখন আমি পড়ছি দ্বিতীয় প্রকারভেদ ইলেকট্রন মাইক্রোস্কোপি। ইলেকট্রন মাইক্রোস্কোপি পড়তে গিয়ে দেখছি ইলেকট্রন মাইক্রোস্কোপির আন্ডারে আবার দুইটা প্রকারভেদ আছে। একটা হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি, যেটাকে সংক্ষেপে টেম বলা হয়, এবং স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি, যেটাকে সংক্ষেপে সেম বলা হয়। এখন একটু পড়ি ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি মানে কি। Transmission electron microscopy is principally quite similar to the compound light microscope by sending an electron beam through a very thin slice of specimen. The resolution unit in 2005 is around 0.05 nanometer. তাহলে যেটা বলছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপির সাথে অপটিক্যাল মাইক্রোস্কোপির তেমন কোনো পার্থক্য নাই, শুধু অপটিক্যাল মাইক্রোস্কোপিতে আমরা দৃশ্যমান আলো পাস করাইতাম, এখন আমরা ইলেকট্রন বিম পাস করাচ্ছি, এটাই পার্থক্য শুধু। এবং ইলেকট্রন বিম পাস করাচ্ছি বলে আমরা এখন রেজলিউশন 0.05 ন্যানোমিটার পাচ্ছি। একটু আগে দেখে এসেছি অপটিক্যাল মাইক্রোস্কোপিতে আমরা রেজলিউশন মাইক্রোমিটারে পাইতাম। আর স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপিতে যেটা বলছে, scanning electron microscopy visualizes details on the surface of the cells and particles and gives a very nice 3D view. The magnification is in the lower range than that of the transmission electron microscope. তাহলে যেটা বলছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ থেকেও এই যে স্ক্যানিং প্রব মাইক্রোস্কোপ, সেটার যে রেজলিউশনটা সেটা আর একটু উন্নত হবে। আর ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপে যেটা বললাম যে আমরা শুধু আগে অপটিক্যালে একটা দৃশ্যমান আলো পাস করাচ্ছিলাম, আর তোমার ইলেকট্রন মাইক্রোস্কোপে আমি ইলেকট্রন বিম পাস করাচ্ছি, আমরা এরকম বড় করে দেখছি সেটা। কিন্তু স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপিতে আমরা একটা 3D ভিউ দেখতে পাবো। আমরা এর আগে 3D প্রিন্টার বা এরকম অনেক নাম শুনেছি, সেরকম 3D ভিউ আমরা দেখতে পাবো স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপিতে। আচ্ছা, এখন আমরা দেখি ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি এই প্রকারটা আজকে একটু পড়ে নেই। একটু রিডিংই পড়ি। ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি। Beam of electrons is transmitted through a specimen, then an image is formed, magnified and directed to appear either on a fluorescent screen or layer of the photographic film, or to be detected by a sensor. ওই একই কথা, তুমি আগে একটা দৃশ্যমান আলো পাস করায় চোখে দেখতা, কিংবা একটা ফটোগ্রাফিক প্লেটের মধ্যে ছবিটাকে আপতিত করে সেইটা দেখতা, এখানেও সেগুলোই করা হচ্ছে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে ইলেকট্রন বিম। Involves a very high electron beam emitted by a cathode, usually a tungsten filament, and focused by electrostatic and electromagnetic lenses. এখন কথা হচ্ছে আগে তো আমরা দৃশ্যমান আলো ফেলাইতাম, এখন আমরা ইলেকট্রন বিমকে আমরা কিভাবে পাস করাবো। ইলেকট্রন বিমকে পাস করানোর উপায় হচ্ছে গিয়ে আমরা একটা ক্যাথোডের সাহায্যে এটাকে পাস করাবো, এবং সেটার ভিতরে একটা টাংস্টেনের ফিলামেন্ট থাকবে। Electron beam that has been transmitted through a specimen that is in part transparent to electrons carries information about the inner structure of the specimen in the electron beam that reaches the imaging system of the microscope. তুমি যে ইলেকট্রন বিমটা পাস করাচ্ছ একটা স্পেসিমেন, একটা অবজেক্টের মধ্যে দিয়ে, সেটা পাস হইলো, পাস হওয়ার পরে এই ইলেকট্রন গুলা
সেই ছবি সম্পর্কে বা সরি সেই অবজেক্ট সম্পর্কে ইনফরমেশন ক্যারি করবে, তারপর সেটাকে আমরা কোন একটা ফটোগ্রাফিক প্লেটের উপর ফেলে দেখব। Spatial variation in the information image is then magnified by a series of electromagnetic dances until it is recorded by hitting a fluorescent screen, or photogenic plate, or CCD camera. CCD ক্যামেরার মানে হচ্ছে গিয়ে চার্জ কাপল ডিভাইস একটা, সেটাকে আমরা চার্জ কাপল ডিভাইসটাকে আমরা CCD ক্যামেরা বলছি। The image detected by the CCD may be displayed in real time on a monitor or a computer. এখানে আমাদের ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি সম্পর্কে এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা বলা হচ্ছে যে এখানে আমরা একটা ইলেকট্রন বিমকে পাস করাবো। ইলেকট্রন বিমটা কিরকম করে হচ্ছে, একটা টাংস্টেনের ফিলামেন্ট থেকে ক্যাথোডের সাহায্যে আমরা এটাকে পাঠাচ্ছি। আমরা যখন এটাকে অবজেক্টের মধ্যে দিয়ে পাস করাইলাম তখন ইলেকট্রনের মধ্যে ইনফরমেশন গুলা থাকবে, তারপর সেটাকে আমরা একটা ফটোজেনিক প্লেটের মধ্যে কিংবা একটা সিসিডি ডিভাইসের মধ্যে দিয়ে সেটার ছবিটাকে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি। এখানে কি কেউ কিছু বলতে চাও? নেক্সট স্লাইডে যাই তাহলে। এখানে হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপির সাহায্যে আমরা যদি কোনো কিছুকে দেখতে চাই, এই যেমন ধরো আমাদের হিউম্যান বডিতে বিভিন্ন সেল, বিভিন্ন যে পার্ট গুলা থাকে এইগুলাকে যদি আমরা বড় করে দেখতে চাই, যেগুলা অনেক ছোট স্কেলের, যেগুলা ন্যানোমিটার রেঞ্জে আছে, সেগুলা ছবিগুলা কিরকম হবে সেটা এখানে দেখানো হয়েছে। এই পর্যন্ত হচ্ছে আমাদের ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি। আমরা যে ইলেকট্রন মাইক্রোস্কোপি পড়ছি সেটার মধ্যে আরেকটা প্রকার আছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি। তারপরেও আমাদের মাইক্রোস্কোপির আন্ডারে আরো প্রকারভেদ বাকি আছে, এক্স-রে মাইক্রোস্কোপি বা তোমার স্ক্যানিং এটসেট্রা, সেগুলো আমরা নেক্সট দিন পড়বো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কেউ কিছু বলতে চাও? আচ্ছা, এখন অ্যাকচুয়ালি একটু ওয়েট করো তো, এখন কয়টা বাজে? তোমাদের তো 12:30 পর্যন্ত ক্লাস, এখন কি 11:53 বাজে? জি ম্যাম, 11:53 বাজে। ক্লাস তো আরো বাকি আছে, আমি এটাকে ভাবছিলাম যে ক্লাস শেষ হয়ে গিয়েছে। না, আজকে আরেকটু পড়ি। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পড়লাম ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি, এখন আমরা পড়বো স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি। ঠিক আছে, এটাও হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপির আন্ডারে আরেকটা প্রকার। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপিতে কি আছে সেটা একটু পড়ি। Type of electron microscope capable of produce high resolution images of a sample surface. Due to the manner in which the image is created, same মানে হচ্ছে গিয়ে তোমার ওই স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি, same images have a characteristic 3D appearance and are useful for judging the surface structure of the sample. এখানে নতুন কথা হচ্ছে গিয়ে এখানে যেটা জাস্ট বলছে যে তোমার ট্রান্সমিশন ইলেকট্রন তো হচ্ছে গিয়ে এটার সাথে এর আগে যে আমরা অপটিক্যাল পড়ে এসেছিলাম পার্থক্য ছিল যে এখানে আমরা ইলেকট্রন বিম ছুটছি আর অপটিক্যালে হচ্ছে আমরা দৃশ্যমান আলো ছুটতাম। এখন স্ক্যানিং ইলেকট্রনে যেটা বলছে এখানে নতুন কথা কি, এখানে নতুন কথা হচ্ছে এখানে আমরা 3D ভিউ দেখবো, এটাই হচ্ছে পার্থক্য। এটার রেজলিউশনটা দেখি। Depends on the size of electron spot, which in turn depends on the magnetic electron optical system which produces the scanning beam. Acha. It is not high enough to image individual atoms as is possible in the TEM, so that is 1 থেকে 20 ন্যানোমিটার। মানে এটার রেজলিউশনটা কিরকম হবে, এটার রেজলিউশন হবে 1 থেকে 20 ন্যানোমিটার পর্যন্ত। এটার থেকে বেশি ছোট মানে যে 0.1 ন্যানোমিটার 0.2 ন্যানোমিটার এত নিচেও নামতে পারবা না তুমি। এখানে 1 থেকে 20 ন্যানোমিটার রেঞ্জে তুমি একটা রেজলিউশন করে জিনিসটাকে দেখতে পাবা। ঠিক আছে, হ্যাঁ, এখন 1 থেকে 20 ন্যানোমিটার হচ্ছে কি আমাদের এই 3D ভিউ মানে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপিতে হচ্ছে, কিন্তু আমরা যদি ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি করতাম যেটা আমরা একটু আগে পড়ে এসেছি
সেখানে আমরা এর থেকেও একটু ছোট পারতাম, ঠিক আছে, এটাই বলছে। Scanning electron microscope is not enough to image individual atom as it is possible in TEM. যেটা TEM এ পসিবল ছিল সেটা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপিতে পসিবল হচ্ছে না, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপির দুইটা প্রকারভেদ। এখানে কি তাহলে কেউ কিছু প্রশ্ন করতে চাও? নেক্সট একটা যাই। তাহলে আমরা মাইক্রোস্কোপি পড়ছি, মাইক্রোস্কোপির দুইটা প্রকার আমরা পড়ে ফেললাম। একটা হচ্ছে অপটিক্যাল মাইক্রোস্কোপি আর একটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপি। ইলেকট্রন মাইক্রোস্কোপির মধ্যে আবার দুইটা ছিল, একটা হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি আর একটা হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি। দুইটাই আমরা পড়ে ফেলেছি। এখন আমরা থার্ড ওয়ানে যাই, এক্স-রে মাইক্রোস্কোপি। এটাই হচ্ছে আমাদের মাইক্রোস্কোপির লাস্ট টপিক, ঠিক আছে। আহারে আমি কি ভুল করেছে, 12টার সময় ভেবেছি ক্লাস শেষ, মাইক্রোস্কোপির আন্ডারে এতটুকুই লাস্ট ছিল। আচ্ছা, এক্স-রে মাইক্রোস্কোপি। এক্স-রে মাইক্রোস্কোপি হচ্ছে একটা লেস কমন মাইক্রোস্কোপি এবং তোমরা হয়তো একদম প্রথমেই দেখেছিলে, ঠিক আছে, একদম প্রথমেই দেখেছিলে যে মাইক্রোস্কোপির মধ্যে আমরা 4 রকমের প্রকারভেদ পড়ছিলাম, যে অপটিক্যাল মাইক্রোস্কোপি, ইলেকট্রন মাইক্রোস্কোপি, স্ক্যানিং প্রব মাইক্রোস্কোপি, তারপর ব্র্যাকেটের মধ্যে লিখেছিলাম যে এক্স-রে মাইক্রোস্কোপি দ্যাট ইজ নট মাচ পপুলার, ঠিক আছে। তো এই যে স্ক্যানিং প্রব মাইক্রোস্কোপি এবং ইলেকট্রন মাইক্রোস্কোপি, এই দুইটাই কিন্তু আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপির আন্ডারে পড়ে ফেলেছি। একটা হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি আর একটা হচ্ছে স্ক্যানিং প্রব মাইক্রোস্কোপি। এখন হচ্ছে এক্স-রে মাইক্রোস্কোপি, যেটা হচ্ছে লেস কমন, অত ইউজ হয় না এরকম একটা মাইক্রোস্কোপি। এটা সম্পর্কে বলা হচ্ছে এক্স-রে মাইক্রোস্কোপি লেস কমন, ডেভেলপড সিন্স দ্য লেট 1940s। তোমরা একটু এটাও খেয়াল রাখো যে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপি পড়েছি, এটা 1930 সালের দিকে মনে হয় তৈরি হয়েছে। একটু দেখে আসি আরেকবার। এক্স-রে মাইক্রোস্কোপির ডেভেলপমেন্ট হয়েছে 1940-তে। এর আগে আমার যে ইলেকট্রন মাইক্রোস্কোপি সেটা শুরু হয়েছে 1930 সালে, আর অপটিক্যাল মাইক্রোস্কোপি শুরু হয়েছে কত সালে? অপটিক্যাল মাইক্রোস্কোপির কোনো সাল কি এখানে বলা নাই? আচ্ছা ঠিক আছে, অপটিক্যাল মাইক্রোস্কোপির কোনো সাল মানে কত সালের দিকে এটা শুরু হয়েছে এটা বলা নাই, ঠিক আছে। ইলেকট্রন মাইক্রোস্কোপিটা শুরু হয়েছিল তোমার 1930 সালের দিকে, আর ইলেকট্রন মাইক্রোস্কোপির আন্ডারে হচ্ছে তোমার ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি এবং স্ক্যানিং প্রব মাইক্রোস্কোপি হচ্ছে। আর এখন পড়ছি এক্স-রে মাইক্রোস্কোপি। এক্স-রে মাইক্রোস্কোপি উদ্ভাবন কিংবা ডেভেলপমেন্ট হয়েছে 1940 সালের দিকে। Resolution of X-ray microscopy lies between that of the light microscopy and the electron microscopy. তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এক্স-রে মাইক্রোস্কোপির রেজলিউশনটা কিরকম, তুমি বলবা সেটা অপটিক্যাল থেকে উন্নত কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপি থেকে কম, মানে অনুন্নত, ঠিক আছে। এই সিকোয়েন্সটা একটু খেয়াল রাখো যে তোমার রিজলিউশনের দিক থেকে যদি তোমাকে বলা হয় যে সবচাইতে ভালো মাইক্রোস্কোপ কোনটা, তুমি বলবা রেজলিউশনের দিক থেকে 1 নাম্বার মাইক্রোস্কোপ হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ, তারপরে আছে আমার এক্স-রে মাইক্রোস্কোপ, তারপর হচ্ছে অপটিক্যাল মাইক্রোস্কোপ, ঠিক আছে। আচ্ছা, X-rays are a form of electromagnetic radiation with a wavelength that is range of 10 to 0.01 nanometers, corresponding to frequencies in the range of 30 picohertz to 30 EHz. আচ্ছা, আমি নিজেই একটু পড়ানো যখন লেকচার রেডি করছিলাম, পরে আমার সার্চ দেওয়া হয় নাই, সেটা হচ্ছে 30 পিকোহার্জ, PHZ মানে হচ্ছে পিকোহার্জ। পিকোহার্জের রেঞ্জটা হচ্ছে গিয়ে তোমার 10 to the power -12, ঠিক আছে। ন্যানো মানে হচ্ছে 10 to the power -9,
মাইক্রো মানে 10⁻⁻6। তো ই হার্জ যেটা, ই এর রেঞ্জটা কত কেউ কি বলতে পারবা? কেউ কি জানো এটা? পিকো হার্জ হচ্ছে 10⁻⁻12 আর ই হার্জ মানে কি? আচ্ছা, এটা একটু দেখে নিও। সেটা হচ্ছে রেজলিউশন যদি আমরা বলি কোন ফ্রিকোয়েন্সিতে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে আমরা এক্স রে রেজলিউশন তো বললামই, এটা হচ্ছে ইলেকট্রনের মতো অত উন্নত না, কিন্তু অপটিক্যাল থেকে উন্নত এক্স রে মাইক্রোস্কোপিটা। আর এখানে আমাদের যে ওয়েভলেন্থ গুলা, সেই ওয়েভলেন্থ গুলার রেঞ্জ হচ্ছে 10 থেকে 0.01 ন্যানোমিটার। এর আগে আমরা ইলেকট্রন বিমেরও ওয়েভলেন্থ দেখেছিলাম, এরকম ন্যানোমিটার রেঞ্জে হয়। আর এটার জন্য, এই ওয়েভলেন্থের জন্য করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 30 পিকো হার্জ থেকে 30 ই হার্জ পর্যন্ত। ঠিক আছে, ই হার্জ মানে রেঞ্জটা কত সেটা আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি, এটা আমি পরে তোমাদেরকে বলবো। ঠিক আছে, তাহলে এই 18 এটার উচ্চারণ কি? মানে পি মানে তো পিকো, তো এরকম ই এর উচ্চারণটা কি বলতে পারবা? মানে যেমন মাইক্রো, এক্সাহার্জ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই একটু জানলো। ই দিয়ে আমরা এক্সাহার্জ বলছি, এটার রেঞ্জটা হচ্ছে 10⁻⁻18। ঠিক আছে, আর পিকো মানে সম্ভবত 10⁻⁻12। তাহলে আমরা এই হার্জের ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি তোমার এক্স রে মাইক্রোস্কোপির জন্য। তাহলে এই পর্যন্তই হচ্ছে টোটাল মাইক্রোস্কোপ বিষয়ক কথাবার্তা। ঠিক আছে, আমাদের মাইক্রোস্কোপ বিষয়ক যে কথাবার্তাগুলা এই ইমেজিং এর আন্ডারে, সেটা আজকে এখানেই শেষ হইলো। নেক্সট দিন আমরা অন্য কোনো একটা কন্টেন্ট সম্পর্কে পড়বো। ঠিক আছে, সেটা আল্ট্রাসাউন্ড হইতে পারে কিংবা সিটি হইতে পারে, এরকম কিছু সম্পর্কে পড়বো। মাইক্রোস্কোপি আজকেই শেষ হইলো। ঠিক আছে, তাহলে কেউ কিছু বলতে চাও? এটা বন্ধ করো। হ্যাঁ ম্যাম। তাহলে এই পর্যন্তই তো আজকে ছিল। কেউ কিছু না বলে ক্লাসটাও আমি শেষ করতে পারি। কেউ কিছু বলবার? কারোর কিছু বলার নাই? ঠিক আছে, আমি তাহলে ক্লাসটাই শেষ করছি আজকে। ঠিক আছে, ওকে ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।